সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে ডেমোগ্রাফির তোমাদের নতুন চ্যাপ্টার শুরু করব, পপুলেশন প্রজেকশন। পপুলেশন প্রজেকশনের প্রথম ক্লাস। আমরা পপুলেশন প্রজেকশনের মধ্যে কি আছে সেটা জানার চেষ্টা করব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। তাহলে দেখো এখানে কি বলেছে, পপুলেশন প্রজেকশনটা কি? What do you mean by population projection? What do you mean by population projection? Discuss the different methods of population projection. Projection কথাটার সাথে কিন্তু আমরা পরিচিত। প্রজেকশন, তোমরা ক্রিকেট খেলা দেখো না? ক্রিকেট খেলার সময় কি বলে যে প্রজেক্টেড রান রেট, মানে একটা খেলা শুরু হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে যে কন্ডিশনটা আছে, খেলার যে প্রেজেন্ট অবস্থা আছে, খেলার যে বর্তমান অবস্থা, সেই বর্তমান অবস্থার উপর ভিত্তি করে তাহলে কতটা বর্তমান যে রান হচ্ছে, এই কত রান, কত উইকেটে কত রান হয়েছে, তাহলে 50 ওভারে 10 উইকেটে কত রান হতে পারে, এরকম একটা প্রজেক্টেড রান রেট কিন্তু দেখায়। এই প্রজেকশন করা, প্রজেক্টেড রান রেট করা বা এস্টিমেট করা, মানে এখন যে প্রেজেন্ট কন্ডিশন আছে বা পাস্ট কন্ডিশন আছে, তার উপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্বন্ধে একটা ধারণা করাটাই হচ্ছে পপুলেশন প্রজেকশন। তাহলে প্রেজেন্ট বা পাস্ট কন্ডিশনের উপর ভিত্তি করে, বা কোনো সময় প্রেজেন্ট পাস্ট যদি না থাকে তাহলে প্রেজেন্টের উপর ভিত্তি করে, আবার যদি কোনো সময় প্রেজেন্ট এবং পাস্ট দুইটা কন্ডিশন উভয়ের উপর ভিত্তি করে আমরা যে মন্তব্য, যে ফিউচার সম্বন্ধে যে একটা ধারণা বা অনুমান করতে পারি যে কোনো জিনিস সম্বন্ধে, সেটাই হলো প্রজেকশন। যেমন তোমাদেরকে ক্রিকেট খেলার কথা বললাম, এটা ওই ক্রিকেট খেলা সম্বন্ধে একটা প্রজেকশন, যে বর্তমান অবস্থা এত উইকেটে এত রান হয়েছে, তাহলে 50 ওভারে 10 উইকেটে কত রান হবে। সেরকম এটা পপুলেশনের ক্ষেত্রে, ডেমোগ্রাফিতে যখন ইউজ করা হয়, পপুলেশনের ক্ষেত্রে যখন ইউজ করা হয়, সেটাকে বলা হয় পপুলেশন প্রজেকশন। যে আমার প্রেজেন্ট পপুলেশন এরকম আছে, তাহলে ফিউচারে আমার পপুলেশনটা কিরকম হবে। তাহলে এই প্রজেকশনটা যখন পপুলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটাকেই বলা হয় পপুলেশন প্রজেকশন। তাহলে চলো আমরা দেখি এখানে কিভাবে লেখা আছে। এস্টিমেট মানে কি অনুমান বা ধারণা। হ্যাঁ, তাহলে এখানে বলেছে the estimates and calculations of future population on the basis of present and past condition is called the forecast of population. পপুলেশন সম্বন্ধে ফোরকাস্ট করা অথবা এক্সট্রাপোলেশন অফ পপুলেশন অর পপুলেশন প্রজেকশন। এক্সট্রাপোলেশন এই কথাটা তোমরা পড়েছো। আমরা যখন ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে যখন আমরা নিউমেরিক্যাল ম্যাথমেটিক্স পড়েছি, তখন কি পড়েছি? ইন্টারপোলেশন এন্ড এক্সট্রাপোলেশন। ইন্টারপোলেশন মানে কি? কোন ডাটার অভ্যন্তরীণ কোন মানকে আমরা বলি ইন্টারপোলেশন, আর কোন ডাটার বাইরের যে ডাটা আমাদের দেয়া আছে তার বাইরের মানটাকে আমরা বলি এক্সট্রাপোলেশন। তাহলে আমার যে প্রেজেন্ট পপুলেশন আছে, এইটার উপর ভিত্তি করে ভবিষ্যতে এখন যা আছে তার পরে কি পপুলেশন আসবে, এটা হলো এই রেঞ্জের বাইরে। এটাই সেই জন্য এটাকে বলা হয় এক্সট্রা
এক্সট্রাপোলেশন অফ এস্টিমেটস, একটা ধারণা, সেটা কি এখনকার যা আছে তার চেয়ে বাইরে। আর একটা কি ফোরকাস্ট, আমরা বলি না ওয়েদার ফোরকাস্ট, মানে আবহাওয়ার বলে না আগামী কতদিনে এরকম বৃষ্টিপাত হতে পারে, ফোরকাস্ট মানেও ফিউচার একটা কি হতে পারে, ফিউচার জিনিসে যে কোনো জিনিসের ফিউচারে কি হতে পারে সেটা সম্বন্ধে মন্তব্য করা হলো ফোরকাস্ট। ওয়েদার সম্বন্ধে ওয়েদার ফোরকাস্ট, পপুলেশন সম্বন্ধে সেই জন্যই ফোরকাস্ট অফ পপুলেশন। এক্সট্রাপোলেশন অফ এস্টিমেটস, আমরা যে ধারণা আছে সেটাকে আরো বাড়ানো, এর বাইরে নিয়ে যাওয়া, অর পপুলেশন প্রজেকশন। তাহলে কি বললাম, আমি যে কথাটা বললাম সে কথাটা এখানে ক্লিয়ার। the estimates and calculations of future population, তাহলে অনুমান এবং সেটা ক্যালকুলেশন করে বের করা, শুধু অনুমান বললে হবে না, সেটা আমরা কি পদ্ধতিতে ক্যালকুলেশন করব সেটা বের করা। তাহলে the estimates and calculations of future population on the basis of present and past condition is called the forecast of population or extrapolation of estimates or population projection. তাহলে আমার বর্তমান এবং অতীত, বর্তমান এবং অতীত যে কন্ডিশন বা অবস্থা আছে তার উপর ভিত্তি করে ভবিষ্যতে কি রকম হবে সেই সম্বন্ধে একটা অনুমান এবং ক্যালকুলেশন কিভাবে করব, যে এই যে অনুমান করলাম, অনুমান করার পরে পপুলেশন কত আসতে পারে সেটার যে ক্যালকুলেশন, এটাকেই বলা হয় পপুলেশন প্রজেকশন। ওকে, তাহলে এটা পপুলেশন প্রজেকশনের সংজ্ঞাটা আমরা বুঝতে পারলাম। এখন পপুলেশন প্রজেকশন আর ইসেনশিয়ালি কনসার্ন উইথ পপুলেশন গ্রোথ অফ ফিউচার, তাহলে ভবিষ্যতে কি রকম পপুলেশন হবে এটা পপুলেশন প্রজেকশনের সঙ্গে খুবই কনসার্ন, বা এটা এটার সঙ্গে রিলেটেড, এটা এটার সঙ্গে সম্পর্কিত। তাহলে পপুলেশন প্রজেকশন আর ইসেনশিয়ালি অবশ্যম্ভাবী ভাবে এটা ভবিষ্যৎ পপুলেশনের গ্রোথটা কি হবে তার সাথে সম্পর্কিত। ওকে, তাহলে একজন ডেমোগ্রাফারের অনুযায়ী অ্যাকর্ডিং টু H.F. Dorn, projection should be treated as the statement about the size and age composition of population. তাহলে কি প্রজেকশনকে অবশ্যই হতে কি এটা ট্রিটেড মানে নির্দেশ করে কি at the statement বর্ণনা about the size and age composition of population, একটা হচ্ছে কত পপুলেশন সেটা সম্বন্ধে, পপুলেশনের সাইজ, সাইজ মানে জনসংখ্যা কত, আরেকটা কত এজ কম্পোজিশন অফ পপুলেশন, এবং এই যে জনসংখ্যার যে সাইজ বা জনসংখ্যার যে টোটাল জনসংখ্যার যে আমাদের সংখ্যা সেই সাইজটার সঙ্গে এজ কম্পোজিশন অফ পপুলেশন এবং বয়সের যে ধারণাটা কোন এজের কি রকম পপুলেশন সেটাও সম্পর্কিত। The process of computing, আসি আমরা এখানে, the process of computing of future changes given certain assumptions about the future trends in the rates of fertility, mortality, migration in a population is known as population projection. তাহলে প্রসেস অফ কম্পিউটিং ফিউচার চেঞ্জ, ভবিষ্যতে পপুলেশনের পরিবর্তনটা কিরকম হবে তার একটা গণনা, কম্পিউটেশন, সেটার একটা আমরা কম্পিউটেশন করব কিসের, সার্টেন অ্যাজাম্পশনস, কিছু নির্দিষ্ট অনুমান, কিছু নির্দিষ্ট অনুমান অ্যাবাউট দ্য ফিউচার ট্রেন্ড, মানে ভবিষ্যতে পপুলেশনের ট্রেন্ডটা কি রকম হবে সেটা সম্বন্ধে আমরা ধারণা করব কিসের উপর, ইন দ্য রেটস অফ ফার্টিলিটি, মর্টালিটি এন্ড মাইগ্রেশন। তাহলে এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে, কেননা পপুলেশন চেঞ্জের প্রসিডিউর হচ্ছে এই তিনটাই, পপুলেশন পরিবর্তন হতে পারে তিনটা ভাবে, তিন পদ্ধতিতে, কি কি, ফার্টিলিটি, মর্টালিটি এন্ড মাইগ্রেশন। ফার্টিলিটি আর মর্টালিটি হচ্ছে ন্যাচারাল
ফ্যাক্টর অফ পপুলেশন চেঞ্জ। ফার্টিলিটি অ্যান্ড মর্টালিটি হচ্ছে ন্যাচারাল ফ্যাক্টর অফ পপুলেশন চেঞ্জ। ফার্টিলিটি রিলেটেড টু বার্থ, আমরা ফার্টিলিটি মর্টালিটি চ্যাপ্টার পড়ে এসেছি, তোমরা জানো ফার্টিলিটি রিলেটেড টু বার্থ অ্যান্ড মর্টালিটি রিলেটেড টু ডেথ। তাহলে আমার প্রেজেন্ট পপুলেশনের সঙ্গে বার্থ কত হলো সেটা যোগ হবে, ডেথ কত হলো সেটা মাইনাস হবে। তাহলে কি প্রেজেন্ট পপুলেশনের সঙ্গে, মনে করো আমাদের গত বছর পপুলেশন যা ছিল তার সঙ্গে আমি যদি এবছরে বার্থ কত হলো সেটা যোগ করি এবং ডেথ মাইনাস করি, তাহলে তো আমার প্রেজেন্ট পপুলেশনটা আমি পাবো, ঠিক কিনা? আবার যদি প্রেজেন্ট পপুলেশন আমি জানি, সেই প্রেজেন্ট পপুলেশন অনুযায়ী আমার যে ফার্টিলিটি প্যাটার্ন আছে, মর্টালিটি প্যাটার্ন আছে, সেই অনুযায়ী আগামী 1 বছরে কি পরিমাণ বার্থ হবে এবং কি পরিমাণ ডেথ হবে, তাহলে প্রেজেন্ট পপুলেশনের সঙ্গে আমি যদি বার্থ অ্যাড করি আর ডেথ যদি মাইনাস করি, তাহলে আমরা আগামী বছরের পপুলেশন পাবো। তাহলে আমরা পপুলেশন চেঞ্জের দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে ন্যাচারাল চেঞ্জ হচ্ছে বার্থ অ্যান্ড ডেথ, আর যেটা এখন আমাদের দেশে হয় সামাজিকভাবে সেটা হলো মাইগ্রেশন। মাইগ্রেশনে চেঞ্জ হতে পারে, মাইগ্রেশনেও দুই রকম চেঞ্জ হতে পারে, বাড়তে পারে কমতে পারে, ফার্টিলিটিতে বাড়ে মর্টালিটিতে কমে। সেই রকম মাইগ্রেশনে ইমিগ্রেশন আর এমিগ্রেশন, আমরা মাইগ্রেশন চ্যাপ্টারটা পড়বো এর পরবর্তীতে। মাইগ্রেশনে দুইটা জিনিস আছে, একটা হলো ইমিগ্রেশন, একটা হলো এমিগ্রেশন। ইমিগ্রেশন মানে কি? ইমিগ্রেশন কথাটার সাথে তোমরা পরিচিত, আমরা বলি না আমেরিকার ইমিগ্রেশন হয়ে গেছে, কানাডা ইমিগ্রেশন নিয়ে গেছে, তার মানে ওই দেশের সে বাসিন্দাই, মানে ওই দেশের সে পপুলেশন হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে, ওই দেশে সে যাবে। তাহলে ওই যে দেশে ইমিগ্রেশন মানে ওই দেশে পপুলেশন অ্যাড হবে, এমিগ্রেশন মানে এই দেশ থেকে মাইনাস হবে। বার্থ যেরকম পপুলেশনের সঙ্গে যোগ হয়, ডেথ যেরকম মাইনাস হয়, সেরকম পপুলেশনের সঙ্গে ইমিগ্রেশনটা যোগ হয়, এমিগ্রেশনটা মাইনাস হয়। ইমিগ্রেশনটা যোগ হয় আর এমিগ্রেশনটা মাইনাস হয়। ইমিগ্রেশনের মাধ্যমে পপুলেশন বাড়ে আর এমিগ্রেশনের মাধ্যমে পপুলেশন কমে। তাহলে আমাদের দেশ থেকে যারা আমেরিকায় যাচ্ছে তারা ওই দেশে ইমিগ্রেশন মানে ওই দেশের পপুলেশনের সঙ্গে যোগ হচ্ছে, আর আমাদের দেশ থেকে হচ্ছে এমিগ্রেশন। তাহলে দেখো আমাদের দেশে তো কেউ ইমিগ্রেশন হয়ে সাধারণত আসে না, সাধারণত যেগুলো উন্নত কান্ট্রি, ডেভেলপ কান্ট্রি, উন্নত দেশ, যাদের সামাজিক নিরাপত্তা আছে, অর্থনৈতিকভাবে সচ্ছল, সেই সব দেশে মানুষ ইমিগ্রেশন হয়ে যায়। যেমন আমাদের দেশ থেকে কানাডায় যায়, আমেরিকায় যায়, অস্ট্রেলিয়ায় যায়, এই তিনটা দেশেই বেশি যায়। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সাধারণত এই তিনটা দেশে বেশি যায় ইমিগ্রেশন হয়ে। আর অন্যান্য দেশে আমাদের যে লেবার ফোর্স কাজ করে তারা কিন্তু ইমিগ্রেশন হয়ে যায় না, তারা ওই দেশে সাময়িকভাবে কাজ করতে যায়। তাহলে ইমিগ্রেশন আর এমিগ্রেশন হচ্ছে যারা স্থায়ীভাবে বসবাসের জন্য যাবে তাদেরকে বলবো আমরা। তাহলে এখানে মেইন থিমটা কি আসছে আবার একটু পড়ি আমি। The process of computing the future changes given certain assumptions about the future trend in the rate of fertility, mortality, and migration in a population is known as population projection. তাহলে process of computing future change, ভবিষ্যতে যে পপুলেশনের যে পরিবর্তন হবে, এখানে পপুলেশনের ক্ষেত্রে হলে পপুলেশন, ফিউচার চেঞ্জ কিসের ক্ষেত্রে? ফিউচার চেঞ্জ কিভাবে হবে সেটার প্রসেস অফ কম্পিউটিং। এই যে ফিউচার পপুলেশন আমি বের করব সেটার প্রসেস অফ কম্পিউটিং গিভেন সার্টেন অ্যাজাম্পশন, কিছু অনুমানের ভিত্তিতে, কিছু এখানে কন্ডিশন থাকে। এই যে পপুলেশন প্রজেকশন করব এখানে কিছু কন্ডিশন থাকবে। অ্যাবাউট দ্য ফিউচার ট্রেন্ড,
তাহলে আমাদের ভবিষ্যৎ যে ট্রেন্ডটা হবে সেটা কি, ইন দ্য রেট অফ ফার্টিলিটি, মর্টালিটি অ্যান্ড মাইগ্রেশন ইজ ইন এ পপুলেশন, পপুলেশনের ক্ষেত্রে হলে সেটা হবে ইজ নোন অ্যাজ পপুলেশন প্রজেকশন। তাহলে আমরা বুঝলাম পপুলেশন প্রজেকশনের দুই রকম, একটা হলো প্রেজেন্ট এবং পাস্টের সাপেক্ষে ভবিষ্যতে কি পপুলেশন হবে সেটা প্রজেকশন, আর একটা এখানে ডিটেইল বলতে গেলে এই যে ফিউচার চেঞ্জটা হবে সেটা পপুলেশনের ক্ষেত্রে ফার্টিলিটি, মর্টালিটি অ্যান্ড মাইগ্রেশন ইন এ পপুলেশন। তাহলে এই তিনটা টপিকস এর উপর ভিত্তি করে যে ফিউচার ট্রেন্ডটা কিরকম হবে সেটা যে আমরা কম্পিউট করব, ফিউচার চেঞ্জেসটা যে কম্পিউট করব সেটাকেই বলা হচ্ছে পপুলেশন প্রজেকশন। ওকে, তাহলে আমার মনে হয় তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো। তারপর এখানে কি আসছে, মেথড অফ পপুলেশন প্রজেকশন। তাহলে আমরা যে ক্যালকুলেশনের কথা উপরে বলে আসলাম, কম্পিউটেশনের কথা বলে আসলাম, এটা কিভাবে করবে, এই যে একটু আগে আমরা বলে আসলাম কম্পিউটিং, প্রসেস অফ কম্পিউটিং। তাহলে কম্পিউটিং মানে কিছু মেথড প্রয়োজন, কি পদ্ধতিতে আমরা এই কম্পিউটেশনটা করব, সেটাই হলো মেথডস অফ পপুলেশন চেঞ্জ বা পপুলেশন প্রজেকশন। পপুলেশন, তোমাদের সিলেবাসের দিকে একটা জিনিস লেখা থাকে অনেক সময় পপুলেশন চেঞ্জ আর পপুলেশন প্রজেকশন একই জিনিস। তাহলে দেখো, প্রজেকশন মেথড ক্যান বি distinguished, মানে population projection method can be distinguished from each other by what they hold to be constant into the future। তাহলে প্রজেকশন মেথডটা কি, ডিস্টিংগুইশড, পার্থক্য করে, ফ্রম ইচ আদার, একটা থেকে আরেকটা প্রজেকশন মেথডের মধ্যে পার্থক্য কিসের উপর, হোয়াট দে হোল্ড বি কনস্ট্যান্ট ইন দ্য ফিউচার, কোনটা ভবিষ্যতে এটা একটা স্থায়ী জিনিস হবে, একটা ফিক্সড জিনিস হবে, সেটার উপর ভিত্তি করে এটা কম্পিউট করা হয় বা গণনা করা হয়। তাহলে এখানে দুইটা মেথডের কথা বলেছে, একটা হলো ম্যাথমেটিক্যাল মেথড, একটা হলো কম্পোনেন্ট মেথড। দুটো মেথড, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মেথড, একটা হলো কম্পোনেন্ট মেথড। তাহলে ম্যাথমেটিক্যাল মেথডের মধ্যে আবার কতগুলো ভাগ আছে। ম্যাথমেটিক্যাল মেথড, ম্যাথমেটিক্যাল মেথডের মধ্যে কি বলতে চাচ্ছে আমরা একটু দেখে নেই। ম্যাথমেটিক্যাল মেথডে বলছে this method involves application of some mathematical formula। তাহলে কি এই মেথডে কি, এখানে অ্যাপ্লাই করা হয় কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা ডাইরেক্টলি টু দা টোটাল পপুলেশন, একবারে সরাসরি আমরা টোটাল পপুলেশনে বের করে থাকি ফ্রম ওয়ান অর মোর সেন্সাস। তাহলে আমাদের যে একটা অথবা তার আগের সেন্সাসে যে আমার টোটাল পপুলেশন আছে তার উপর ভিত্তি করে আমরা ডাইরেক্টলি এটা ক্যালকুলেশন করে থাকি। তাহলে কিসের উপর ভিত্তি করতে হয়, আমাদের প্রেজেন্ট অথবা ফিউচার একটা পপুলেশন, যে ওয়ান অর মোর সেন্সাস, প্রেজেন্ট বললে আমরা ইভেন আগের রিসেন্ট আগের ইয়ারের সেন্সাস, পাস্ট বললে তার আগের ইয়ার, ওয়ান অর মোর তার আগের ইয়ারের সেন্সাস যদি আমরা ইউজ করি, তাহলে আমরা এখানে করি কি, আগের বছর আগের কোন পপুলেশনকে বেস ধরে, আগের কোন টোটাল পপুলেশনকে বেস ধরে, তাহলে আমরা ফিউচার পপুলেশন সম্বন্ধে বের করে থাকি, টোটাল ফিউচার টোটাল পপুলেশনটা বের করে থাকি। ইট ইজ ইউজুয়ালি বেসড অন দ্য এক্সট্রাপোলেশন, এক্সট্রাপোলেশন মানে আমার যা আছে তার বাইরে, অফ পাস্ট ট্রেন্ড মানে আগের যা ছিল, ইনটু দ্য ফিউচার। তাহলে প্রিভিয়াস কোন রেকর্ডের উপর ভিত্তি করে ফিউচার সম্বন্ধে বলে থাকি। যেমন আমি এক্সাম্পল দেই, প্রিভিয়াস মানে আমাদের এখানে সেন্সাস হয়েছিল কত সালে, 11 সালে, 11 সালে 2011 সালে আমাদের সেন্সাস হয়েছিল, তাহলে এটা কি আমাদের পাস্ট। তাহলে এই পাস্ট ট্রেন্ড ইনটু দ্য ফিউচার, এটার উপর ভিত্তি করে আমার ভবিষ্যতে 2021 সালে যে সেন্সাস হবে, মনে কর তার সম্বন্ধে আমি কমেন্টস করলাম, তার সম্বন্ধে একটা আমি ধারণা নিলাম যে আমার 2021 সালে পপুলেশনটা এরকম আসতে পারে, সেটাই বলেছে
extrapolation of the past trends into the future। তাহলে 2011 সালে সেন্সাসের উপর ভিত্তি করে সেটা আমাদের পাস্ট ট্রেন্ড, এই ট্রেন্ডটার উপর ভিত্তি করে আমরা 21 সালে কি রকম আসতে পারে সে সম্বন্ধে যদি একটা মন্তব্য করি সেটা হবে আমাদের ফিউচার। তাহলে it includes 4 methods which are conceptually inexpensive, requiring relative small period of time। তাহলে এখানে 4টা মেথড ইউজ করে আমরা করে থাকি। ম্যাথমেটিক্যাল মেথডস এর মধ্যে আমাদের 4টা মেথড আছে। it includes 4 methods which are conceptually inexpensive। তাহলে আমরা এটা খুব একটা বেশি এক্সপেন্সিভ না, requiring relative small period of time, অল্প সময়ের জন্য করে থাকি। যেমন আমি 2011 সেন্সাসকে বেস ধরে, তাহলে 2012-তে কত আসছে, 13-তে কত আসছে, এরকম আমি যদি 2020-এর শেষে কত আসবে সেটা যদি আমরা ভিত্তি করে ওই 2011 সেন্সাসের উপর ভিত্তি করে পপুলেশন চেঞ্জটা কি রকম এই অল্প সময়ে অথবা গত বছর যে যদি কোনো ক্যালকুলেশন হয়ে থাকে তার উপর ভিত্তি করে 19 সালের যদি কোনো ডাটা থাকে আমাদের সেটার উপর ভিত্তি করে 20 সালের শেষে কত হবে, এই যে আমরা ক্যালকুলেশন করে থাকি এটাই হলো ম্যাথমেটিক্যাল মেথডস এর মধ্যে পড়ে। তাহলে ম্যাথমেটিক্যাল মেথডস এর 4টা মেথডের কথা বললাম আমরা। প্রথমে কি মেথড অফ লিনিয়ার ইন্টারপোলেশন অর অ্যারিথমেটিক প্রোগ্রেশন মেথড। মেথড অফ লিনিয়ার ইন্টারপোলেশন, লিনিয়ার মানে তোমরা জানো y = a + bx, লিনিয়ার ইন্টারপোলেশন। সেই সিস্টেমে যে ইয়েটা হবে মডেলটা হবে সেটাই হবে আমাদের লিনিয়ার ইন্টারপোলেশন। The simplest approach to estimating the amount of growth of population per unit of time, যে কোনো একটা নির্দিষ্ট সময়, is linear interpolation or arithmetic progression। তাহলে সিম্পলেস্টটা কি, একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে আমরা যদি করে থাকি পপুলেশন তাহলে সেটাই হবে অ্যারিথমেটিক মেথড বা লিনিয়ার মেথড। লিনিয়ার তোমরা একটু আগে বললাম, তোমরা লিনিয়ার রিগ্রেশন মেথড করো, y = a + bx করো না, ঠিক এই মডেলটাও এরকম, pt = p0 + rt। পিটিটা কি, যে পপুলেশনটা বেস পপুলেশন ধরবো, যদি আমি গত সেন্সাসে ধরি সেটা হতে পারে, যদি 2018 বা 19 সালের আমাদের ডাটা থাকে সেটাও হতে পারে। আর পিটিটা কি, ফিউচার, যেটা আমি বের করতে চাচ্ছি, এস্টিমেট করতে চাচ্ছি, যেটা আমাদের আসবে সেটা হলো পিটি। আর আর হলো পপুলেশন গ্রোথ রেট। তাহলে এটা ডিপেন্ড করবে কিসের উপর, একটা হলো সময় আর একটা হলো এই পপুলেশন এত আছে সেখান থেকে পিটিতে যাবে কিসের উপর, গ্রোথ রেট কিরকম, টাইম কিরকম, গ্রোথ রেট কিরকম, টাইম কিরকম। গ্রোথ রেট যদি বেশি হয় অল্প সময়ে পপুলেশন বেড়ে যাবে, এখানে গুণ আকারে আছে দেখো আর টি। পপুলেশন যদি 1 হয়, গ্রোথ রেট যদি 1 হয় তাহলে কম বাড়বে, আবার একের উপরে গেলেই কি বেড়ে যাবে। তাহলে গ্রোথ রেটের উপর ডিপেন্ড করবে আমার পপুলেশনটা যা আছে তার থেকে কিভাবে বাড়বে। তাহলে এখানে কি বলেছে, পিটি ইজ দ্য পপুলেশন সাইজ এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, যে সময়ের জন্য করব, আমি যদি আগামী 2 বছরের জন্য করি 2 বছর শেষে পপুলেশন কি রকম আসবে সেটা। আমি p0 যদি বেস পপুলেশন ধরি 2011, 2020 এর শেষে আমি যদি এটাকে 9 বছর ধরি তাহলে টিটা আসবে 9 ইয়ার্স, আর গ্রোথ রেট যেটা আসবে ছিল সেটা আমাকে বসাতে হবে। তাহলে এটা হলো বেস পপুলেশন, এটা হলো ফিউচার পপুলেশন যেটা আমি ক্যালকুলেশন করতে চাচ্ছি, আর এটা হলো আমার রেট অফ গ্রোথ, পপুলেশন আমার কি হারে বাড়ছে, আর এটা হলো টাইম, কত সময়, 1 বছর পরে না 2 বছর পরে না 3 বছর পরে। এটা যদি 1 দিয়ে গুণ করি 1 বছর পর তাহলে পপুলেশন কম বাড়বে, 2 দিয়ে গুণ করে আরো বাড়বে 2 বছর পর, আর পপুলেশন বাড়বে, 3 দিয়ে গুণ করলে আরো বাড়বে, তাহলে টাইম যত বাড়বে পপুলেশন তো বাড়বেই। তাহলে পিটি হচ্ছে at the end of the period এর পপুলেশন, p0 is the population size at the starting period or base period, আমি যেটা দিয়ে শুরু করব। বেস পিরিয়ড যদি আমি সেন্সাস ধরি তাহলে সেন্সাস বেস পিরিয়ড, আর 2018 সালে বা 19 সালে বা 15 সালে যে কোনো ডাটা থাকলে সেটা আমাদের বেস পিরিয়ড। ওকে, আর আর কি, আর ইজ দ্য পপুলেশন গ্রোথ, টি ইজ দ্য লেন্থ অফ দ্য টাইম পিরিয়ড, যেটা বললাম। তাহলে আমরা এই পদ্ধতিতে বের করতে পারবো। আরেকটা কি দেখো,
জিওমেট্রিক গ্রোথ রেট ফর্মুলা আর জিওমেট্রিক ফর্মুলা। জিওমেট্রিক গ্রোথ রেট ফর্মুলা বলা হয়, জিওমেট্রিক ফর্মুলাও বলা হয়। The geometric growth rate are constructed under the following assumptions. এই দুটো অনুমান মেনে চললে আমি জিওমেট্রিক প্রোগ্রেশন ব্যবহার করতে পারবো। অ্যাজাম্পশন দুটো কি? গ্রোথ রেট আর হতে হবে কনস্ট্যান্ট। গ্রোথ রেটটা আমি এই সময়ের মধ্যে আমি 2 বছরের জন্য করছি। এই 2 বছর, 1 বছরের জন্য এক গ্রোথ রেট, আরেক বছরের জন্য আরেক গ্রোথ রেট, তা হবে না। গ্রোথ রেটটা হতে হবে কনস্ট্যান্ট। তাহলে গ্রোথ রেট আর ইজ কনস্ট্যান্ট। growth rate occurs at discrete point of time. এটাকে কন্টিনিউয়াস টাইম পয়েন্ট অফ টাইম হিসেবে ধরা যাবে না, ডিসক্রিট। আমি ধরলাম 1 বছরের শেষে, হ্যাঁ 1 বছরের শেষে। ডিসক্রিট আর কন্টিনিউয়াস তোমরা জানো যে একটা নির্দিষ্ট ইন্টারভেল দিয়ে দিয়ে নিলে সেটা হচ্ছে ডিসক্রিট। একটা নির্দিষ্ট ইন্টারভেল না দিয়ে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যে কোনো সময়, মনে করো গত 18 সাল 19 সালে এত ছিল, 2020 এর মাঝামাঝি কত হলো, অথবা 7 মাস পর কত হলো, 6 মাস পর কত হলো, এত, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস। আর গ্রোথ ডিসক্রিট পয়েন্ট অফ টাইম মানে 1 বছর বা 2 বছর পর, 3 বছর পর, তাহলে এটা হলো ডিসক্রিট পয়েন্ট অফ টাইম। সেভাবে আমরা ক্যালকুলেশন, এই দুটো হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। একটা হচ্ছে গ্রোথ রেট আর হতে হবে কনস্ট্যান্ট, আমি যে সময়ের জন্য করি না কেন এটা ইয়ার টু ইয়ার ভেরি করতে পারবে না, একটা গ্রোথ রেটই চলবে। আর একটা কি ডিসক্রিট টাইমের জন্য হতে হবে। তাহলে ফর্মুলাটা আমরা দেখি। দ্য ফর্মুলা ইজ অ্যাজ ফলোজ। কি? pt equal to p0 into 1 plus r to the power t. pt equal to p0 into 1 plus r to the power t. তাহলে ওখানে আমাদের লিনিয়ার ফর্মুলায় p0 যা ছিল, pt যা ছিল, r যা ছিল, t যা ছিল একই, সবই ওখানে pt equal to at the end of the population, p0 হচ্ছে বেস পপুলেশন, r হচ্ছে রেট অফ পপুলেশন গ্রোথ, আর t হচ্ছে টাইম। একইভাবেই আমরা এটা ক্যালকুলেশন করব। আমার যদি বেস পপুলেশন থাকে, গ্রোথ রেট জানা থাকে, এই দুটো জানা থাকলে আমি কত সময় পরের পপুলেশন ক্যালকুলেশন করব সেটা বের করতে পারবো। তাহলে দুটো জিনিস আমার জরুরি, একটা হলো বেস পপুলেশন, আরেকটা হলো পপুলেশন গ্রোথ রেট। একটা বেস পপুলেশন, আরেকটা হলো পপুলেশন গ্রোথ রেট। আর টিটা আমাকে যে সময় বলে দিবে যে 1 বছর পর কত হবে, 2 বছর পর কত হবে, 3 বছর পর কত হবে, টিটা আমাকে বলে দিলে আমি ক্যালকুলেশন করতে পারবো। কিন্তু দুটো তথ্য আমাদের জানা থাকতেই হবে, একটা হলো বেস পপুলেশন, আরেকটা হলো রেট অফ পপুলেশন গ্রোথ। আরেকটা দেখো, থার্ড মেথডটা হচ্ছে এক্সপোনেনশিয়াল মেথড। এটা খুব একটা ইম্পর্টেন্ট মেথড। আমরা যে পপুলেশন ডাবলিং টাইম, যে এখন পপুলেশন আছে এত, কত রেট অফ গ্রোথের উপর ডিপেন্ড করে, তাহলে কত পপুলেশন গ্রোথ রেট যদি এত হয়, কত বছর পর পপুলেশন দ্বিগুণ হবে, 3 গুণ হবে, যে আমরা এটা সাধারণত ক্যালকুলেশন করি, এটা কিন্তু এক্সপোনেনশিয়াল মেথড দিয়েই আমরা করে থাকি। তাই the exponential method is constructed under the following assumption. এখানেও দুইটাই আছে। The growth rate r is constant. এই জিওমেট্রিক মেথডের মতো এখানেও r টা কনস্ট্যান্ট। আমি যদি 2 বছরের জন্য করি, 2 বছরই একই গ্রোথ রেটেই করতে হবে। 1 বছর এক গ্রোথ রেটে, আরেক বছর আরেক গ্রোথ রেটে করা যাবে না। গ্রোথ রেটটা কনস্ট্যান্ট। আর কি? গ্রোথ রেট occurs at continuous point of time. জিওমেট্রিকে আমাদের এটা কি ছিল? গ্রোথ রেট অকার্স এট ডিসক্রিট পয়েন্ট অফ টাইম। কিন্তু এক্সপোনেনশিয়ালে এটা হচ্ছে গ্রোথ রেট অকার্স এট কন্টিনিউয়াস পয়েন্ট অফ টাইম। তাহলে আমরা যখন পপুলেশন, এই যে ডাবলিং টাইম, কত সময় পপুলেশন দ্বিগুণ হবে, এটা যেমন আমার 1 বছর, 10 বছর 6 মাস পরেও পপুলেশন ডাবল হতে পারে। 10 বছর 6 মাস পরেও পপুলেশন ডাবল হতে পারে। তাহলে এটা কোনো পূর্ণমান ডিসক্রিট না হয়ে কন্টিনিউয়াসে করা হয়। সেই জন্যই এইটা দিয়ে আমরা কি করি, পপুলেশনের ডাবলিং টাইমটা ক্যালকুলেশন করে থাকি। তাহলে ওইটার মতোই এখানে গ্রোথ রেটটা কনস্ট্যান্ট, বাট ওখানে গ্রোথ এটা ছিল, টাইমটা ছিল ডিসক্রিট, আর এখানে টাইম পিরিয়ডটা হবে কন্টিনিউয়াস। তাহলে ফর্মুলাটা কি? pt equal to p0 into e to the power rt. pt
equal to P0 into e to the power RT. আরেকটা কি লজিস্টিক কার্ভ মেথড। এই মেথডটা খুব জটিল, লজিস্টিক কার্ভ মেথড। The logistic curve method is constructed under the following assumptions. The growth rate are changes. গ্রোথ রেট আর যেটাকে আমরা বলি রেট অফ গ্রোথ, এটা চেঞ্জ হতে পারে। আগে যেমন সবসময় আমাদের আগে তিনটা মেথডই ছিল কনস্ট্যান্ট, লিনিয়ারে বলা ছিল না, বাট লিনিয়ারেও এটা কনস্ট্যান্ট আর টাইমটা ডিসক্রিট। কিন্তু এখানে কি গ্রোথ রেট আরটা চেঞ্জ হতে পারে। আমার একটা সময় এই গ্রোথ রেট যা আসবে পরের সময় সেটা চেঞ্জ হতে পারে। গ্রোথ রেট অকার অ্যাট কন্টিনিউয়াস পয়েন্ট অফ টাইম। তাহলে আমাদের লিনিয়ার বা জিওমেট্রিকে এটা ছিল কনস্ট্যান্ট, এটা ছিল ডিসক্রিট। লিনিয়ারে এটা ছিল কনস্ট্যান্ট, এটা ছিল ডিসক্রিট। জিওমেট্রিকে আর ছিল কনস্ট্যান্ট, টাইম ছিল ডিসক্রিট। এক্সপোনেনশিয়ালে আর ছিল কনস্ট্যান্ট, কিন্তু পপুলেশনে টাইম পয়েন্ট অফ টাইমটা ছিল কনস্ট্যান্ট। আর লজিস্টিক কার্ভ মেথডে কি এখানে আরটাও কনস্ট্যান্ট না আর টাইমটাও ডিসক্রিট না। তাহলে এই ফর্মুলাটা কি? দিস ফর্মুলা PT equal to L divided by 1 plus e to the power R into B minus T। তাহলে এখানে L আর B এটা হলো কনস্ট্যান্ট। তাহলে এটা হলো একটা কি লজিস্টিক কার্ভ মেথড। দেখো এটা কোনো লিনিয়ারও না, এক্সপোনেনশিয়ালও না, জিওমেট্রিকও না। তাহলে এটা আমাদের যে মেথডটা এটা একটা লজিস্টিক কার্ভ মেথড। এটার ডেরিভেশনটা পরে আছে, এটার ডেরিভেশনটা আমরা পরে দেখব। তাহলে আমরা একটু ওই যে মেথড কম্পোনেন্ট মেথড করার আগে আমরা মেথড দিয়ে যে অঙ্ক করা হয়েছে সেটা একটু দেখতে চাচ্ছি। এক্সপোনেনশিয়াল মেথড অ্যাপ্লাই করে যে অঙ্ক করা হয়েছে, ডাবলিং টাইম যেটা আমি বললাম ক্যালকুলেশন, ওইটা একটু দেখি, পরে আমরা কম্পোনেন্ট মেথডটা দেখব। এই যে এখানে দেখো, what do you mean by doubling time? According to census 1991, তাহলে আমাদের 2011-তে হচ্ছে, তার আগে 2001, তার আগে 2091। তাহলে যেটা আমরা বেস যেটা ধরবো তার তখন তার উপর ভিত্তি করে ডাবলিং হবে। এখন আমি 2011 ধরি, তাহলে 2011-র পপুলেশন, 2011 গ্রোথ রেট অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেন্সাস এত ক্যালকুলেট ডাবলিং টাইম ইন বাংলাদেশ। এখন দেখো এখানে ডাবলিং টাইম বলতে আমরা কি বুঝি? সামটাইমস ইট ইজ ইন্টারেস্ট টু নো দ্য ডাবলিং টাইম of the rate of growth of any population of any country when the rate of growth of population is given। তাহলে কোনো একটা দেশের যদি পপুলেশন গ্রোথ রেট আমাদের জানা থাকে, পপুলেশন গ্রোথ রেটটাই ইম্পর্টেন্ট। পপুলেশন গ্রোথ রেটটা যদি জানা থাকে তাহলে এই রেটে যদি পপুলেশন বাড়তে পারে, প্রেজেন্ট পপুলেশন বা নির্দিষ্ট একটা পপুলেশনের তুলনায় ওই সময়ে যে পপুলেশন ছিল, তাহলে কত বছর পর এই হারে পপুলেশন বাড়লে পপুলেশনটা আমাদের দ্বিগুণ হবে। এটাই হচ্ছে রেট অফ পপুলেশন গ্রোথ। এখন যদি আমি 2011-তে যা পপুলেশন ছিল, হ্যাঁ 2011-তে আমরা কি বলি 16 লক্ষ সামথিং পপুলেশন ছিল, রেট অফ গ্রোথটা এত হলে কত বছরে আমাদের এই পপুলেশনটা ডাবল হবে, 32 বা 33 লাখ হবে। এই যে এটা আমাদের একটা জানার একটা ইন্টারেস্ট, যখন পপুলেশন আছে এই পপুলেশন ডাবল হতে আর কত সময় লাগবে। সেখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাকে অবশ্যই পপুলেশন গ্রোথ রেটটা জানতে হবে। পপুলেশন গ্রোথ রেটটা জানলে তাহলে আমি এটা বের করতে পারবো। তাহলে ডাবলিং টাইম মিন্স দ্য টাইম when the population of a country will be double with respect to population at the present। তাহলে প্রেজেন্ট পপুলেশনে যা আছে তাহলে এইটা কত সময় পর দ্বিগুণ হবে, কত সময় পর দ্বিগুণ হবে। তাহলে ডিপেন্ড করবে কি
গ্রোথ রেট বেশি থাকলে সময় কম লাগবে, গ্রোথ রেট কম থাকলে সময় বেশি লাগবে। এটা ডিপেন্ড করবে গ্রোথ রেট আর এর উপর। পপুলেশন যদি বেশি হারে বাড়ে তাহলে কি পপুলেশন তাড়াতাড়ি দ্বিগুণ হয়ে যাবে, আর পপুলেশন যদি কম হারে বাড়ে তাহলে আমাদের পপুলেশন দ্বিগুণ হতে সময় লাগবে। তাহলে দেখো, now if r is the population growth rate of a country, then the doubling time is given by এই যে এটা ক্যালকুলেশন করেছি কোথা থেকে আমরা, দেখো ক্যালকুলেশন করেছি কোথা থেকে, এই যে এক্সপোনেনশিয়াল মেথডটা কিছুক্ষণ আগে দেখলাম, এই এক্সপোনেনশিয়াল মেথড থেকে ক্যালকুলেশন করব। তাহলে এটা আমাদের বেস পপুলেশন, এটা ডাবল হবে। তার মানে পিটিটা যে আমরা এন্ড অফ দ্য পপুলেশন বা ফিউচার পপুলেশনকে কি এখনকার পপুলেশনের দ্বিগুণ করতে চাচ্ছি, তাহলে পিটি মানে কি বসাবো, 2p0। এখন যে বেস পপুলেশন তার চেয়ে ডাবল, এই বেস পপুলেশনের চেয়ে ডাবল হবে। তাহলে পিটি এর জায়গায় বসালাম 2p0, p0 ইন্টু ই টু দি পাওয়ার rt। তাহলে দুই পাশ থেকে p0 ক্যান্সেল হয়ে গেলে 2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার rt। তাহলে ই টু দি পাওয়ার উঠাই দিতে গেলে আমার কি করতে হবে, লগ 2 ইকুয়াল টু rt, r ইকুয়াল টু 1/r log 2। এটা ই বেজে, এটা ই বেজে। তাহলে এই টিটা ডিপেন্ড করছে কি 1/r log e2, এই যে t ইকুয়াল টু অতএব 1/r log e2। log e2 এর মান তো ফিক্স এটা, তাহলে এই টাইমটা ডিপেন্ড করবে কি আর যদি বেশি হয়, আর এর মান যদি বড় হয় টি এর মান কম হবে, কেন এটা ভাগ ভাগ করছি না আমরা, এটা দিয়ে কি ভাগ করছি। তা আর এর মান যত কম হবে টি এর মান বড় হবে, আর এর মান যদি বেশি হয় টি এর মান কম হবে। তাহলে কম হওয়া মানে কি কম সময়ে, আর যদি বড় হয় কম সময়ে পপুলেশন দ্বিগুণ হবে, আর যদি বড় হয় তাহলে কম সময়ে পপুলেশন দ্বিগুণ হবে। তার মানে আমার 16 কোটির বেশি ছিল, 16.5 কোটির মতো, সেখান থেকে পপুলেশন 33 কোটি হতে আমার সময় লাগবে, এই ডিপেন্ড করবে সেটা আর এর উপর। তাহলে আর যখন আমরা 1 করতে পারবো তখন, তাহলে এই জন্য আমাদের যে একটা টার্গেট দেয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO আমাদেরকে যে গ্রান্টস গুলো দেয় ফ্যামিলি প্ল্যানিং পারপাসে এবং আরো স্বাস্থ্য খাতে পারপাসে যে এইড গুলো দেয়, সেগুলোতে তাদের একটা টার্গেট থাকে গ্রোথ রেটটা 1-এ নিয়ে আসে। গ্রোথ রেটটা 1-এ নিয়ে আসলে পপুলেশন যা তাই থাকে। গ্রোথ রেটটা 1-এ নিয়ে আসলে এটা তো কনস্ট্যান্ট, তাহলে পপুলেশনটা যা তাই থাকবে, পপুলেশন একটা ফিক্সড লেভেলে চলে যাবে, যেটাকে আমরা বলি স্টেবল পপুলেশন, একটা ভারসাম্য অবস্থার মধ্যে চলে যাবে। যেটা আমরা এখন চাচ্ছি যে আমাদের পপুলেশনটা আর বেশি না বাড়ুক, আমাদের পপুলেশনটা যা আছে এরকমই যেন থাকে। সেই জন্যই এই পপুলেশন যে ক্যালকুলেশন গুলো আমরা, যে না গ্রোথ রেটটা কমার যে ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন কার্যক্রম ফ্যামিলি প্ল্যানিং এবং আদার্স এনজিও বা সরকারি ভাবে যে কার্যক্রমগুলো, এগুলোর মেইন টার্গেট হচ্ছে গ্রোথ রেট কম রাখা। তাহলে এখানে যে কথাটা বলেছিল, দিলে অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস of 1991 the population growth rate 1991 এ population growth rate ছিল 2.10, hence the doubling time ওই অনুযায়ী হতো 33 বছর। ওই অনুযায়ী ডাবল হতে যদি গ্রোথ রেট এটাই থাকতো 2.1 থাকতো, তাহলে 2091 এর সঙ্গে 33 যোগ করে 2091 যা পপুলেশন ছিল সেটা 33 বছর পর ডাবল হতো। এখন আমাদের পপুলেশন গ্রোথ রেট কমে এসছে, তাহলে আমরা আরো বেশি দিন পরে হচ্ছে দ্বিগুণ পপুলেশন পাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব, আমাদের সরকারি থাকবে যে এই গ্রোথ রেটটাকে কমানো, কেননা এই গ্রোথ রেটটাই হচ্ছে পপুলেশন বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে। তাহলে গ্রোথ রেট যদি আমার কমে যায় তাহলে পপুলেশন আমাদের ধীর গতিতে বাড়বে, যেটা আমাদের মতো ছোট দেশের জন্য খুবই প্রয়োজন, কারণ আমাদের ভূখণ্ডটা খুবই ছোট, সে অনুযায়ী পপুলেশন অনেক বেশি। তাহলে তোমাদের কাছে
আজকের মতো এই পর্যন্তই থাক আমাদের। আজকে আমরা কি পড়লাম একটু সাম আপ করি। আমরা প্রথমে বললাম পপুলেশন প্রজেকশনটা কাকে বলে, পপুলেশন প্রজেকশনের মেথড, সেই মেথডের মধ্যে আমাদের যে ম্যাথমেটিক্যাল মেথড, এই ম্যাথমেটিক্যাল মেথডের যে 4টা মেথড আছে সেগুলো আমরা আলোচনা করলাম। মেইনলি আমরা 3টা মেথড বলেছি। লজিস্টিক কার্ভ মেথডটা কিন্তু আমরা ডিটেইল বলিনি, শুধু ফর্মটা দেখেছি, এটা লাস্টে আমাদের ডিটেইল আছে। আর এক্সপোনেনশিয়াল মেথড অ্যাপ্লাই করে কিভাবে ডাবলিং টাইম, পপুলেশন কত সময় দ্বিগুণ হবে এই সময়টা ক্যালকুলেশন করা যায় সেটা আমরা দেখলাম। নেক্সট ক্লাসে আমাদের কম্পোনেন্ট মেথড বাকি থাকলো। ইনশাআল্লাহ কম্পোনেন্ট মেথড দেখে লজিস্টিক কার্ভ মেথডের ডেরিভেশনটা দেখব। আর আজকের যে এটা আছে এটা সফট কপি তোমাদেরকে পাঠিয়ে দিব। আর তোমাদেরকে যে কথাটা আমরা প্রতিদিনই বলি যে খুব অল্প অল্প করে প্রতিদিন একটা ক্লাস হচ্ছে, তোমরা রেগুলার পড়াশোনা, দিনের পড়াশোনাটা সেদিনই করে ফেলবে, যেদিনের পড়াশোনা ওই দিনই শেষ করে ফেলবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।